আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করছেন মানুষ। ট্রেন বাসে স্বস্তিতে ফিরছেন তারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ। নিশাদ, ঈদ যাত্রা এবার স্বস্তির ছিল, ফেরার পথে পরিস্থিতি কি দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছেন, এবার পবিত্র ঈদ উল ফিতরের যে ছুটি সেটি কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু তারপরও রাজধানীতে মানুষ ফেরা শুরু করেছে। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত রয়েছে তাদের কিন্তু এক একে ঢাকায় ফিরছেন এবং আমরা সেই ভিড়গুলো কিন্তু শুধু এই যে বর্তমানে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি, শুধু যে রেলপথে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে তা না, অন্যান্য যে পরিবহনগুলো আছে বিশেষ করে সড়ক এবং নৌ পরিবহনগুলোতেও কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সাথে যদি বলি, মানুষ কিন্তু এখন ঢাকা থেকেও কিন্তু গ্রামে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আমরা ঠিক কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্রধান ফটক তার পরের যে গেট রয়েছে সেখানে আছে, অর্থাৎ যেখান থেকে ট্রেনে মানুষ উঠবে সেই গেটটার সামনে রয়েছে এবং সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ এখন তারা ট্রেনের জন্য অপেক্ষারত থেকে তারা কিন্তু ট্রেনে উঠছেন, অর্থাৎ ঢাকা থেকে তারা গ্রামে ফিরছেন। তো তাদের যে কারণ, মূলত অনেকে রয়েছেন যারা ঈদ ঢাকায় করেছেন এবং সেক্ষেত্রে কয়েকদিন ঢাকায় ঈদ করে তারা এখন গ্রামে ফিরছেন পরিবার প্রিয়জনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। অন্যদিকে যে ফিরতির ট্রেনগুলো সেগুলো কিন্তু একে একে আসছেন। আমরা এখন পর্যন্ত এখানে 7টা ট্রেন যেগুলো দেখছি যে তারা একে একে যাবে, বিশেষ করে জয়ন্তী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে এখন যাত্রা করবে এবং তার জন্য কিন্তু এখানকার যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু সেদিকে যাচ্ছেন। এবং অন্যদিকে নকশিকাতা যে এক্সপ্রেসটি রয়েছে খুলনার উদ্দেশ্যে সেটিও এখনই যাবেন এবং অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি যে এলাকায় সেখানে যাবেন, রাজশাহী কমিউনিটি যেটি চাঁপাইনবাবগঞ্জে যাবেন। এবং একে একে যদি একটু জানানোর চেষ্টা করি, এখানে যারা যাচ্ছেন তাদের বেশিরভাগই মন্তব্য হচ্ছে তারা এখন গত বছরের তুলনায় কিন্তু তেমন ভোগান্তির শিকার হয়নি। অনেকেই বলেছেন, আমরা একটু আরেকজনের সাথে জিজ্ঞেস করবো, এইবার যে আপনারা ট্রেন যাত্রা করছেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো বড় ভোগান্তিতে পড়েছেন কিনা? এই যাত্রা কোনো ট্রেনের বড় ধরনের ভোগান্তি নয়, ট্রেন সঠিক টাইম মতো যাচ্ছে। প্রত্যেকবার একটা অভিযোগ থাকে, সেটা হচ্ছে ট্রেনে অতিরিক্ত ভাড়া আদায়। তো সেই ধরনের কোনো ভোগান্তি পড়েছেন আপনারা? এবার ঈদে সে ধরনের কোনো ভোগান্তি নাই। ট্রেনের ভাড়া, টিকিট ভাড়া কেমন নিয়েছেন? অন্যান্য তুলনায় কি বেশি নিয়েছে? না, ট্রেনের ভাড়া বেশি নেই, অন্যান্য তুলনায় এবছর ঠিক আছে ট্রেনের ভাড়া। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীরাও সন্তুষ্ট, যাত্রীরা যখন সন্তুষ্ট তখন যাত্রা নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ থাকে না। এর আগেই অন্যান্যবার ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়তে হয় এমন আমরা তথ্য পেতাম, তবে সে তুলনায় এবার ট্রেনের কালোবাজারে কিছুটা কমেছে। তারপরে একেবারে যে ছিল না তা না, তারপর আমরা দেখেছি র্যাব থেকে শুরু করে অন্যান্য এখানকার রেলওয়ে থানা রয়েছে তারাও কিন্তু ট্রেনের টিকিট কালোবাজারের চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে এবং সেটি মূলত তুলনামূলকভাবে অনেকটা কমেছে। তবে ট্রেনের যে অতিরিক্ত ভাড়া সে নিয়ে কিন্তু এখন কোনো অভিযোগ পায়নি। আর আরেকটা যে বিষয়, যে টাইম মতো ট্রেন ছাড়ছে কিনা সেটি একটি বিষয়, সেটি নিয়েও কিন্তু তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি এখন পর্যন্ত। এখানে ঢাকা থেকে যারা ছাড়ছেন, এখান থেকে ঢাকা থেকে যারা যাচ্ছেন তাদের আমরা মন্তব্য নিয়েছি, তারা যে বিষয়টি জানিয়েছেন সময় মতো ট্রেন যাচ্ছে। অন্যদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি সেটি নিয়ে আমরা এখানকার স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ঈদকে ঘিরে তাদের ব্যাপক বাড়তি প্রস্তুতি থাকার কারণে মূলত ট্রেন শিডিউল যে বিপর্যয় সেটি এবার হয়নি। তো সবকিছু মিলিয়ে রাজধানী মুখর মানুষ যেমন আসছে, ঠিক রাজধানী ছেড়েও মানুষ একই সমান্তরালে যাচ্ছে বলে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র দেখতে পাচ্ছি। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, ধন্যবাদ আপনাকে। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ, সেই খবর জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ। এদিকে ঈদ আনন্দ উদযাপনে এখনো বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের সমাগম রয়েছে। জাতীয় চিড়িয়াখানা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, চিড়িয়াখানায় আজ ভিড় কেমন রয়েছে এবং ব্যবস্থাপনা নিয়ে পর্যটকদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আমরা এই মুহূর্তে আছি জাতীয় চিড়িয়াখানা মিরপুরে, সেখানে সকাল থেকে দেখছি মানুষের যে ভিড় সেটি কিন্তু চোখে পড়ার মতো এবং
গত 3 দিন ধরে যে মানুষের উপচে পড়া ভিড় সেটি কিন্তু চিড়িয়াখানা ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 9টায় এখানে চিড়িয়াখানার যে মেইন গেট সেটি খুলে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু মানুষের আসলে উপচে পড়া ভিড়। ঢাকার আশেপাশে যেসব জেলা রয়েছে এবং ঢাকার অভ্যন্তরে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন এবং কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছে এবং তারা কিন্তু যে ঈদের পরের যে ছুটিটা সেটিকেই কিন্তু উপভোগ করছে। এখানে অনেকেই তাদের পরিবারকে নিয়ে এসেছেন। এই যে চিড়িয়াখানার অভ্যন্তরে যেসব পশু পাখি প্রাণী রয়েছে সেগুলোর সাথে নানাভাবে পরিচয় করে দেওয়ার জন্য এখানে কিন্তু তারা এসেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে যেহেতু ঢাকা শহরে এই মুহূর্তে আসলে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, ফলে তাদের আসতে যেমনটা সুবিধা হয়েছে তেমনি কিন্তু কিছুটা ভোগান্তিও রয়েছে। বিশেষ করে ঢাকা চিড়িয়াখানার সামনের যে রোডটুকু সেটিতে কিন্তু ঢুকতে গিয়ে আসলে অনেক গাড়িকে অনেকটা বিলম্ব পেতে হচ্ছে এবং তবে চিড়িয়াখানার ভিতরে ঢোকার পরে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু চোখে পড়ার মতো। বিশেষ করে শিশুদের তারা কিন্তু অনেক বেশি উচ্ছ্বসিত চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে এবং আমরা দেখছিলাম যে গত 3 দিন ধরেই কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু বেড়েই চলছিল এবং গত ঈদের দিন থেকেই কিন্তু এই সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজকে যে ঈদের তৃতীয় দিনেও কিন্তু এই সংখ্যা কোনোভাবে কমেনি, বরঞ্চ অন্য অন্য দিনের তুলনায় আমরা দেখছি যে সেই সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে এবং মানুষ কিন্তু অনেকটা উচ্ছ্বাস নিয়ে এই চিড়িয়াখানার অভ্যন্তরে প্রবেশ করছে। আমরা দেখছিলাম যে বিশেষ করে হরিণ এবং বানরের যে খাঁচা সেগুলোতে কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি থাকে। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে জিরাফের খাঁচা, বাঘের খাঁচা সেগুলোতেও কিন্তু মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু অনেক বেশি দেখা যায়। দর্শনার্থীরা এসছেন এবং এটিকে অনেক বেশি উপভোগ করছেন তারা। তবে অভ্যন্তরে যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ চিড়িয়াখানার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে কোনো ধরনের সিঙ্গেল ইউজ প্লাস্টিক কোনোভাবে যেন এখানে ব্যবহার করা না হয় এবং পশু পাখি যেগুলো রয়েছে সেগুলোকে যেন কোনোভাবে বিরক্ত না করে, তারা যেভাবে রয়েছে সেগুলোকে যেন সেভাবেই থাকতে দেওয়া হয়, কোনোভাবে বিরক্তির যেন কারণ না হয় সে ব্যাপারে কিন্তু তারা চিড়িয়াখানা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে এবং সেই সব গাইডলাইন যাতে কোনো মেনে চলেন সে ব্যাপারে কিন্তু দর্শনার্থীদেরকে এখানে বিভিন্নভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে বিশেষ করে বাঘ এবং বানরের খাঁচাগুলোতে সাধারণত মানুষ এসে তাদেরকে একটু দৌড়াদৌড়ি কিংবা চলাফেরা করা এটি কিন্তু দেখতে চান, যদিও সকালের দিকে সেসব প্রাণী কিন্তু এখন পর্যন্ত সেসব নড়াচড়া আমরা সেভাবে দেখছি না এবং তবে সাধারণ মানুষ আসলে দেখে সেটিতে অভ্যস্ত হচ্ছেন এবং তারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সেগুলোকে পরিচিত করবার জন্য এবং তারা এটিতে অনেক বেশি উচ্ছ্বসিত এবং আগামী কালকেও শুক্রবার সরকারি ছুটি রয়েছে, সেটিতেও কিন্তু ঈদের যে দর্শনার্থীর ভিড় সেটিও কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে পারে বলে এখানকার প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মিরপুর চিড়িয়াখানা থেকে সবশেষ পরিস্থিতি। চৈতি। হাসান, ধন্যবাদ আপনাকে। ঈদ উদযাপনে এখনো বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের যে সমাগম রয়েছে সে খবর জানাচ্ছিলেন জাতীয় চিড়িয়াখানা থেকে সহকর্মী হাসান মাহমুদ। ঈদের ছুটিতে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কক্সবাজারের সমুদ্র বিচে ও রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও মিশু মল্লিক। আব্দুর রহমান, সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি বলছিলেন কক্সবাজারে আজকে পর্যটকে পরিপূর্ণ টৈটুম্বুর কক্সবাজারের পর্যটন স্পটগুলা। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এখন হাজারো মানুষের ভিড়। এখানে পরিবার পরিজন নিয়ে মানুষ তাদের সমুদ্র স্নানে মগ্ন রয়েছে, যার যার মতো করে তারা সমুদ্রের পাড়ে। বিশেষ করে গত 3 দিনের চেয়ে আজকে কক্সবাজারের পর্যটক সংখ্যা মাত্রাধিক বলে আমাদেরকে জানিয়েছে স্থানীয় বিচ কর্মী এবং টুরিস্ট পুলিশ। বিশেষ করে সমুদ্রের যেই বিশালতা রয়েছে তারা নিজেদেরকে সমুদ্রের সাথে মিলিয়ে গা ভাসিয়ে দিচ্ছেন এবং বিশেষ করে কক্সবাজারের পর্যটন এরিয়ার যে হোটেল মালিক সমিতিরা তারা আমাদেরকে জানিয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে তারা খুবই পর্যটক আগমনে খুবই সন্তুষ্ট এবং
পর্যন্ত কোনো ধরনের তারা পর্যটক হয়রানির খবর পায় নাই, যতটুকু ছোটখাটো বিষয় ছাড়া। এবং আরেকটা বিষয় যেটা আগত পর্যটকরা এবং পরিবেশবাদীরা আমাদেরকে একটু জানিয়েছেন, যারা পর্যটকরা আসে তারা নিজেদের অজান্তেই কক্সবাজার সৈকতকে অপরিষ্কার পরিচ্ছন্ন করে ময়লা ফেলতে অপরিষ্কার করতেছে। এই ধরনের যদি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিরা যদি এগিয়ে না আসে, তাহলে এই সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটা নষ্ট হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় যেটা হলো যে আজকে এবং আগামীকাল পরশু 2 দিন কক্সবাজারে কোনো হোটেলের রুম কক্ষ প্রায় শতভাগ বুকিং রয়েছে, এবং শতভাগ বুকিং থাকার কারণে অতিরিক্ত দাম নেওয়ার একটা প্রবণতা অনেক সময় শোনা যায়। পর্যটকদের যে অভিযোগ রয়েছে, হোটেল মালিক সমিতি বলেছেন যারা আপনারা হোটেল কক্সবাজারে আসবেন তারা যেন হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসেন, এবং নিরাপত্তা বিষয়টি অন্যান্য বছরের তুলনায় এবার সার্বিকভাবে ভালো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, এবং এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। 2-1টি ছোটখাটো ঘটনা শুধুমাত্র হয়েছে। চৈতে আরেকটা বিষয় যেটা হলো যে কক্সবাজারের মোটেল সংখ্যা কিন্তু 4 শতাধিক। এখানে 1 থেকে 1,80,000 লোক থাকার ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু এর চেয়ে বেশি যখন লোক এসে যায় তখন কক্সবাজারের যে অসাধু ব্যবসায়ীরা রয়েছেন তারা নানা ধরনের দাম বৃদ্ধির এবং প্রবণতাগুলো রয়েছে, সেটা যাতে সজাগ থাকে এটার জন্য হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতিরা বা বিভিন্ন সংস্থাগুলা তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাব এখন পাহাড়ে মিশু মল্লিক। ধন্যবাদ কক্সবাজারের সহকর্মী আব্দুর রহমানকে। আসলে কক্সবাজারের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকদের ঢল নেমেছে। আমরা গতকাল থেকে দেখেছি রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন স্পট রয়েছে, যার মধ্যে পর্যটন ঝুলন্ত সেতু, পাউলেল পার্ক, আরনক হলিডে রিসোর্ট, সুবলং ঝর্ণা সহ পর্যটন স্পটগুলোতে আসলে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। গতকাল থেকে আসলে রাঙামাটিতে প্রচুর পরিমাণ পর্যটক রাঙামাটির বাইরে থেকে রাঙামাটির হ্রদ পাহাড়ের সৌন্দর্য উপভোগে রাঙামাটি বেড়াতে এসেছেন। বর্তমানে আমি রয়েছি রাঙামাটির অন্যতম পর্যটন স্পট পলওয়েল পার্কে। তো সকাল থেকে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে পর্যটকদের যথেষ্ট উপস্থিতি রয়েছে, যদিও তীব্র গরম অনুভূত হচ্ছে, কিন্তু এই গরম উপেক্ষা করেই পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং যান্ত্রিক কোলাহল ভুলে আসলে একটু হ্রদ পাহাড়ের কাছে প্রকৃতির কোলে নিজেদেরকে সঁপে দেওয়ার জন্য পর্যটকরা রাঙামাটি বেড়াতে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজন পর্যটকের সাথে, তারা বলছিলেন যে আসলে রাঙামাটির যে রূপ, যে রাঙামাটির যে সৌন্দর্য, সেটি সবসময় তাদেরকে বিমোহিত করে। তো সেই কারণেই তারা বারবার রাঙামাটি বেড়াতে আসেন বা ছুটে আসতে চান। এরপর এখান থেকে আসলে যারা পর্যটনে রাঙামাটিতে বেড়াতে আসেন তাদের কাছে আসলে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কাপ্তাই হ্রদ ভ্রমণ। তো যারাই বেড়াতে আসছেন তারা সকাল থেকেই কাপ্তাই হ্রদ ভ্রমণে তারা বেরিয়ে যাচ্ছেন। সুবলং ঝর্ণা, এদিকে রাজবন বিহার সহ যে সকল পর্যটন স্পট নৌপথে যাতায়াত করতে হয়, নৌপথে যেতে হয়, সেগুলো তারা নৌপথে গিয়ে টুরিস্ট বোটের মাধ্যমে ওখানে গিয়ে ভ্রমণ করছেন এবং আনন্দ উপভোগ করছেন। আমরা কথা বলেছিলাম রাঙামাটি পর্যটন নৌঘাটের ব্যবস্থাপক ফখরুল ইসলামের সাথে। তিনি বলছিলেন যে এবার ঈদে তারা যে আশা করেছিলেন যে পরিমাণ আশানুরূপ পর্যটক হওয়ার কথা, তা সেটি হয়েছে এবং তারা একটি ভালো সময় পার করছেন, পর্যটকদের ভালো সেবা দিচ্ছেন এবং তাদের ব্যবসা খুব ভালো হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। প্রতিদিনই প্রায় গড়ে 100 থেকে 150টি টুরিস্ট বোট ছেড়ে যাচ্ছে পর্যটন নৌঘাট থেকে। পাশাপাশি আসলে আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, রাঙামাটির অন্যতম পর্যটন স্পট সাজেক, সেখানেও পর্যটকদের উপস্থিতি গতকাল থেকে বাড়তে শুরু করেছে। সাজেকে অগ্নি দুর্ঘটনার কারণে প্রায় 35টার মতো রিসোর্ট পুড়ে গিয়েছিল গত মাসে। তারপরে পর্যটকদের উপস্থিতিতে একটু ভাটা পড়লেও গতকাল থেকে সাজেকে পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কটেজ মালিক সমিতি অফ সাজেক। তো এই ছিল আসলে আমার কাছে রাঙামাটির পর্যটকদের উপস্থিতি নিয়ে সর্বশেষ। চৈতি। মিশু মল্লিক, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে যে জমজমাট অবস্থা, সেই খবর জানাচ্ছিলেন কক্সবাজার এবং রাঙামাটি থেকে আমাদের সহকর্মীরা। ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কুমিল্লার শালবন বিহারে, চাঁপাইনবাবগঞ্জ ও ভোলার বিভিন্ন পর্যটন স্পটে। এই বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির, তারেক রহমান ও ছোটন সাহা। প্রথমে যাচ্ছে কুমিল্লাতে। সুমন কবির, পর্যটক সমাগম কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ জি, আসলে চৈতি যেটা বলছিলেন, আসলে ঢাকার
সবগুলো বিনোদন কেন্দ্র রয়েছে, সবগুলো বিনোদন কেন্দ্রে আমরা দেখেছি উৎসবের ভিড়। বিশেষ করে আসলে 10 দিনের ছুটি পাওয়া তো সকলেই দূর দূরান্ত থেকে এসেছেন। কুমিল্লা প্রত্যেকটা বিনোদন কেন্দ্রে এবার জন্ম উঠেছে। আমরা তুমি জানি রাখি কুমিল্লার যে অবস্থান তাতে দেখতে পাচ্ছেন যে পর্যটকদের শালবন যে ঐতিহ্যবাহী শালবন যে বৌদ্ধ বিহার এবং শালবন বিহার, এবং এখানে দেখেছি কুমিল্লার সকল যারা রয়েছে কুমিল্লার বাইরে দূর দূরান্ত থেকে সকলে আসছেন এবং তারা এই যে ঈদের যে আনন্দ আসলে তারা করছেন। এবং সেদিক থেকে কথা বলার চেষ্টা করি দুই একজনের সাথে যে কুমিল্লার যে উৎসবের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম থেকে আসলে একটা পরিবার এসেছে, তারা আসলে ঈদের ছুটিতে তারা ঘুরতে আসে কুমিল্লা শালবন বিহারে। আসলে আপনারা কেমন লাগছে এই শালবন বিহার এবং ঈদের আনন্দটা কিভাবে করছেন আসলে? ধন্যবাদ আপনাদেরকে। আসলে মানে এখানে যে প্রাচীন সভ্যতার যে নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এটা মানে দেখার জন্য আমার কিন্তু খুব আগ্রহ ছিল অনেক আগে থেকে। আজকে আমাদের পরিবারের সবাইকে নিয়ে আসতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত যে আসলে মানে আজকে বাংলাদেশের যে প্রগতির পথে উন্নয়ন, এই উন্নয়নের কিন্তু এই কৃষ্টি এবং সংস্কৃতির হাত ধরে কিন্তু আজকে প্রগতির পথে যাত্রা, বাংলাদেশের এই আজকে উন্নয়ন। সত্যি খুব ভালো লাগছে, আপনাদেরকে ধন্যবাদ এবং আমরা সত্যি আনন্দিত আজকের দিনে আমরা এখানে আসতে পেরে। তো কেমন লাগছে আপনার কাছে ঈদ আনন্দ সাথে যারা আছে সব? ধন্যবাদ, অনেক ভালো লাগছে। এতদিন তো আমরা বাচ্চাদেরকে পড়িয়েছি, বইয়ে দেখিয়েছি ছবিটা, আজকে কিন্তু আমরা বাচ্চাদের সঠিকভাবে দেখাতে পারলাম বা বুঝাতে পারলাম, তাদেরকে জানাতে পারলাম জিনিসটা কি। খুব ভালো লাগছে। একটা জিনিস আমি কথা বলার চেষ্টা করবো, ঈদ আনন্দের মাঝে আসলে যেহেতু বাংলাদেশের ধর্মবর্ণ সকলে একসাথে আসলে ঈদ উদযাপন করে, এই প্রাচীন সভ্যতা কেমন লাগছে আপনাদের কাছে? ধন্যবাদ, এখানে এসে আসলে সত্যি খুব ভালো লাগছে, সবকিছু দেখে শুনে অনেক কিছু ভালো লাগছে। যেটা বলছিলাম তারা ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এবং সকলে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার সকল যে বিনোদন কেন্দ্র রয়েছে, মেদিক পাহাড় থেকে শুরু করে শালবন বিহার, বৌদ্ধ বিহার, কুমিল্লার যে নদীর পাড়ে যে গুমতি বিলাস, তারপর আপনার গুমতি টাচ, যতগুলো প্রতিষ্ঠান রয়েছে কুমিল্লার উৎসবের ভিড় আমরা দেখতে পাচ্ছি যারা এখানে আসছেন। এবং আমি এই আপনাদের যে ক্ষেত্রে প্রাচীন যে সভ্যতা যে শালবন বিহার, সেই শালবন বিহারের একাংশ আমরা দেখতে পাচ্ছি অনেক উঁচু, আসলে নর্দার্ন বিশ্ববিদ্যালয় ছিল একসময় 7ম শতাব্দীর শেষে, এখন এটা আসলে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে এবং এই তীব্র তাপদাহের মধ্যেও তারা ঘুরতে এসেছেন এবং তারা আসলে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আমি একটু কথা বলে চেষ্টা করি, কেমন লাগছে আসলে ঈদ আনন্দ বাচ্চাকে নিয়ে ফ্যামিলি নিয়ে? অনেক ভালো লাগছে, অনেকদিন পরে আসে এই জায়গায়। আগে আসছিলাম তখন এতটা সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর লাগতেছে। আমরা আসছি দেবিদ্বার থানার আতামেহার গ্রাম থেকে। যেটা বলছেন অনেক ভালো লাগছে এবং কুমিল্লা আসলে সকল প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিনোদন কেন্দ্রে ম্যাজিক প্যারাডাইসে এবং যারা শালবন বিহার, বৌদ্ধ বিহার, তো সকল কুমিল্লার প্রত্যেকটা উৎসবের ভিড় আসার কারণ হচ্ছে 10 দিন ছুটি পাওয়ার কারণে আসলে কুমিল্লার সকল এই পর্যটন কেন্দ্রগুলো আসলে জন্ম উঠতে শুরু করেছে এবং তারা বলছেন নিরাপত্তা কোনো ঘাটতি নেই, আইন শৃঙ্খলা বুঝতে পারলে। এই ছিল কুমিল্লা থেকে সর্বোচ্চ সামনে চলে যাচ্ছি চাপাইয়ের তার এক বিস্তারিত জানাবেন। জি সুমন, ঈদ মোবারক। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন পার্কে গিয়ে বিভিন্ন যে সরকারি বেসরকারি যে পর্যটন স্পটগুলো আছে সেই স্পটগুলোতে গিয়ে কিন্তু তারা কিন্তু ঈদ উদযাপন করছে, পরিবার পরিজনের স্বজনদের সঙ্গে নিয়ে তারা ঈদ উদযাপন করছে। আমরা নিরাপত্তা দেখেছি যথেষ্ট পরিমাণ। আমরা বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ অন্ততপক্ষে 10টি বিনোদন পার্ক রয়েছে সরকারি এবং বেসরকারি মিলিয়ে। তবে সরকারি পার্কের সংখ্যা কম হলেও কিন্তু বেসরকারি পার্কের সংখ্যা কিন্তু একেবারে বেশি, সবগুলো অধিকাংশগুলো কিন্তু বেসরকারি পার্ক। আমরা একটু কথা বলতে চাই একজন দর্শনার্থীর সাথে যে তারা কোথা থেকে এসেছে, আমরা একটু জানবো। যে আপনি কোথা থেকে এসেছেন? আমি নাটোর থেকে ঈদের ছুটিতে গ্রামের বাসায় এসেছি। এখানে এসে আমরা একটি পার্কে এসেছি, আমি অনেক রাইডে চড়েছি, এখানে আমার অনেক ভালো লেগেছে, আরো চড়বো। আচ্ছা, কেমন লাগছে যে শিবগঞ্জে আপনারা পার্কে এসেছেন? আর কিছু কিছু চড়ার ইচ্ছা আছে বা কতদিন আর ঈদের ছুটি কাটাবেন? আরো বেশ কিছুদিন কাটাবো ঈদের ছুটি। আরো আমি নাগরদোলাতে চড়েছি, আরো ট্রেনে চড়ার ইচ্ছা আছে, অনেক কিছুতে চড়ার ইচ্ছা আছে। যে আপনি শুনছিলেন কি একজন শিশুর কাছ থেকে আমরা শুনছিলাম তার অনুভূতির কথা। তিনি বলছে কি আরো কয়েকদিন তারা কিন্তু এই ছুটি কাটাতে চায়। আমরা একটি এই যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিডস ল্যান্ড পার্ক আছে, সেই পার্কের একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলতে চাই। আপনি বলবেন কি ঈদের সময় থেকে কি পরিমাণ মানুষজন আসছে, আর যেহেতু একটি গ্রাম্য এলাকা, আসলে কেমন দেখছেন আপনারা? আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় আমাদের বিনোদনমূলক কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো পার্ক ছিল না। তো সেই কথা ভেবে আমরা
ফটিকগঞ্জে আমরা একটি পার্ক নিয়ে এসেছি। তো ঈদকে উপলক্ষ করে আমরা আমাদের কিডসল্যান্ড পার্কে সাজানো যথেষ্ট পরিমাণে আমরা সাজিয়েছি, বিভিন্ন ধরনের রাইডস নিয়ে এসেছি। মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি এবং যারা দর্শনার্থী এসেছে তাদের কাছ থেকে আমরা আমাদের আশা অনুযায়ী আমরা সাড়া পেয়েছি। ধন্যবাদ। যে আপনি শুনছিলেন কি যে শিবগঞ্জে কিন্তু সোনা মসজিদ আছে, তাছাড়া কিন্তু বেশ কিছু কিন্তু ঐতিহাসিক নিদর্শন স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলোতে কিন্তু জনগণ যাচ্ছে, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে ঈদের বিনোদন করছে, তারা কিন্তু সময় পার করছে। আমরা কয়েকজন উদ্যোক্তার সঙ্গে কথা বলেছিলাম যে প্রচুর পরিমাণে এবছরে কিন্তু পর্যটক এসেছে বিভিন্ন এলাকাতে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মোটামুটি কিন্তু সব মিলে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই কিন্তু ঈদ ভালো মতো কাটাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। জি, আমরা এই মুহূর্তে যেতে চাই ভোলায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ছোটন শাহ। জি ছোটন। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ভোলায় কিন্তু ঈদের যে দর্শনার্থীদের কিন্তু ভিড় জমে উঠেছে এবং আজকে যেহেতু ঈদের চতুর্থ দিন চলছে, আমরা রয়েছি ভোলার অন্যতম একটি বিনোদন স্পট ড্রিমল্যান্ড শিশু পার্কে। এই পার্কে দেখতে পাচ্ছেন যে আসলে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে, যদিও এখন একটু কম, বাট কিন্তু এই ভিড় কিন্তু আরও বেড়ে যাবে বিকেল হওয়ার সাথে সাথে। এবং গত 3 দিন ধরেই আমরা দেখেছি বিনোদন প্রিয় মানুষ ঈদের ছুটিতে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, তারা ছবি তুলছেন, প্রিয়জনদেরকে নিয়ে ঘুরছেন, ছোট ছোট শিশুদেরকে নিয়েও কিন্তু তারা এসেছেন। এবং আমরা এই পার্কে দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ভিড় রয়েছে এবং সকল বিনোদন কেন্দ্রগুলোতে, বিশেষ করে তুলাতুলি, শাহবাজপুর পর্যটন কেন্দ্র, ইলিশবাড়ি, আলাপন রিসোর্ট এবং চরপেশনের টাওয়ার, বেতুয়া, প্রশান্তি পার্ক সহ যে সমস্ত বিনোদন স্পট রয়েছে নান্দনিক, সেগুলোতে কিন্তু আসলে মানুষের বিপুল পরিমাণ ভিড় কিন্তু আমরা দেখছি। এবং সেখানে আমরা জেনেছি যে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আমরা একটু পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনাদের এখানে দর্শনার্থীদের ভিড় কেমন পড়ছে। আমাদের এখানে দর্শনার্থীর ভিড় প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত, রাতে অনেক দর্শনার্থী বেড়ে যায়, আমরা সামাল দিতে অনেক কষ্ট হচ্ছে। এই আর কি, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর রাইড এবং বিনোদন পার্ক, শিশুদের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। দর্শনার্থী প্রচুর, সবাই খুব আনন্দ উল্লাসের ভিতরে ঈদ উদযাপন করছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা দর্শনার্থীদের সাথে একটু লাইভে যুক্ত করতে চাই এবং তাদেরকে একটু কথা বলতে চাই তাদের সাথে। আপনি তো এখানে ঘুরতে এসেছেন, আপনার কেমন লাগছে এই যে ঈদের ছুটিতে ঘুরতে এসেছেন? জি, খুবই ভালো লাগছে। অনেকদিন পরে ভোলাতে একটা শিশু পার্ক উদ্বোধন হলো এবং এই প্রথম অনেকদিন পরে ঈদে শিশুরা এখানে ঘুরতে আসলো। সুন্দর সুন্দর কিছু রাইড আছে, প্লাস খাবারেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে আপনি কাদের সাথে এখানে ঘুরতে এসেছেন, আপনার কেমন লাগছে? আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। ফ্যামিলি বান্ধব একটা পরিবেশ সব মিলিয়ে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে বিনোদন কেন্দ্রগুলো বলা যায় যে এখনো জমজমাট রয়েছে এবং বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের ভিড়, যারা বিনোদন প্রিয় মানুষ রয়েছেন তাদের কিন্তু ভিড় জমেছে। এবং একই সাথে মেঘনার যে তীরবর্তী যে সমস্ত স্পটগুলো রয়েছে, সে সমস্ত স্পটগুলোতে আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে এবং প্রতিদিন সেই ভিড় কিন্তু জমে থাকে। এই ড্রিমল্যান্ড শিশু পার্কের এই মুহূর্তে যে পরিস্থিতি, যদি একটু চারপাশের চিত্র ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে নান্দনিক রূপে ঈদ উপলক্ষে এই পার্কটি সাজানো হয়েছে এবং একই সাথে এখানে কিন্তু দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। ঈদের ছুটিতে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন এবং তাদের যে বিনোদনের যে উৎস সেটি কিন্তু তারা খুঁজে পাচ্ছেন। এবং একই সাথে বলা যায় যে বড়দের সাথে সাথে ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের পরিবারের সদস্যদের সাথে এখানে ঘুরতে এসেছেন। কেউ ছবি তুলছেন, কেউ বা প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এগুলো কিন্তু তারা করে বেড়াচ্ছেন। এবং বলা যায় যে মানে ঈদের যে ছুটি সেটি তারা নান্দনিকভাবেই তারা উপভোগ করছেন এবং তাদের যে দৃশ্য, এই সৌন্দর্যগুলো তারা উপভোগ করছেন এবং একই সাথে তারা এখানে তাদের ভালো লাগার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমরা সেটি কিন্তু শুনছি। এবং তো এ ছিল ভোলার যে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে এবং দর্শনার্থীরা যে সন্তুষ্ট তা নিয়ে সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে চৈতির কাছে। চৈতি। ছোটন সাহা, ধন্যবাদ আপনাকে।
ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে যেই জমজমাট অবস্থা সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংস্কারের অভাবে বেহাল দশা মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে, এতে করে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন। সুমন, কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। জি চৈতি, আসলে আপনি যেমনটি বলছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক কিন্তু আসলে খানাখন্দে ভরা। আসলে এখানে যানবাহনগুলি তারা খুব অসুবিধা হচ্ছে বলে আমাদের এখানকার চালক এবং যাত্রীরা জানিয়েছেন। এখানে কিন্তু পৌরসভার কাটাখালী থেকে মুন্সিগঞ্জ সদর পৌরসভা পর্যন্ত কিন্তু এই সড়কটিতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সড়ক কিন্তু একেবারে খনাখন্দে ভরা। এখানকার যাত্রীরা কিন্তু পড়ছেন বিপাকে এবং এই সড়কটি দিয়ে কিন্তু মুন্সিগঞ্জ চরাঞ্চলের প্রায় 4টি ইউনিয়নের লোক যাত্রীরা কিন্তু এই সড়ক দিয়েই এই শহরে প্রবেশ করেন এবং প্রবেশ করতে গিয়ে তারা অনেক ভোগান্তিতে পড়েন বলে আমাদের এখানকার যাত্রীরা আমাদের জানিয়েছেন। তারা এবং চালকরা জানিয়েছেন যে এই সড়কে যেই ধরনের অবস্থা হয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু তারা যাতায়াত আসলে করতে অনেক কষ্ট হয়, গাড়ি ভেঙে যায় এবং যাত্রীরাও কিন্তু মাঝে মাঝে পড়ে দুর্ঘটনার শিকার হয় বলে আমাদের এখানকার যাত্রী এবং চালকরা জানিয়েছেন। তো এখানে কিন্তু আমরা পৌরসভার কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে যেটি জানিয়েছেন, এখানকার 5 আগস্টের পরে এই মুন্সিগঞ্জ শহরের কিছু কিছু সড়কে কিন্তু তারা টেম্পোরারি কাজ করে সড়কটি টেম্পোরারি কাজ করেছেন, কিন্তু স্থায়ীভাবে তারা কিন্তু আসলে কাজ কিছুদিনের মধ্যে করবে বলে আমাদের এখানকার পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে আসলে মুন্সিগঞ্জের 4টি ইউনিয়নের বাংলা বাজার, আধারা, চরকেওয়ার এবং মোল্লাকান্দির প্রায় 1 লাখ মানুষ কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করেন এবং এই চলাচল করতে তাদের অনেক বেগ পেতে হয়। গাড়িগুলি কিন্তু উল্টিয়ে আসলে সড়কের পাশে পড়ে যায়, তখন কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়। আসলে আমি একজনের সাথে কথা বলবো, এখানকার যাত্রী, আপনি একটু জানাবেন এই সড়কটি কি অবস্থা এবং কি হলে আসলে ঠিক হয়। আসসালামু আলাইকুম। আমি আসলে এখানকার না, ঠিক আছে, আমি এখানে বেড়াতেইছি। আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি, আমার বাসা নারায়ণগঞ্জ। তাই এখানে সড়কের মেন হলো যাত্রী আওয়া যাওয়া, অটো মিশু। যদি সড়কটা ঠিক হয় সপ্তাহের পাবলিকের জন্য, সপ্তাহের জন্য সুবিধা, গাড়ি চলার জন্য সুবিধা, সপ্তাহের জন্য। তাই যারা এটার দায়িত্ব আছে হ্যাঁ বলবেন যে রাস্তা ঠিক করে। রাস্তা কি সমস্যা একটু? রাস্তার সমস্যা বহুত ভাঙ্গা, এবার সাইড, এবারে পাশেও বহুত জিনিসটা চাপাই না, ঠিক আছে। যদি ট্রেনের রাস্তায় হয় তো বড় বড় গাড়ি যাইতে পারে, মানুষের কষ্ট হয় না, ঠিক আছে। এইগুলো আমার কথা, ঠিক আছে। ধন্যবাদ আপনি আসলে যেমনটি শুনছিলেন, যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন যে এখানে রাস্তা সরু এবং সাথেই এই খাত, এই সড়ক ভাঙ্গার কারণে কিন্তু মাঝে মাঝে এই সড়ক দিয়ে যানবাহন কিন্তু আসলে খাদে পড়েও কিন্তু দুর্ঘটনার শিকার হয় বলে আমরা এখানে চালক এবং যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং এখানে কিন্তু 4টি ইউনিয়নের কিন্তু প্রায় 1 লক্ষ যাত্রী কিন্তু এই চরাঞ্চল থেকে এই জেলা সদরে প্রতিদিন তারা এই সড়ক দিয়ে কিন্তু আসলে তারা যাতায়াত করেন এবং তারা যেটি জানিয়েছেন যে রোগী নিয়ে কিন্তু আসলে জেলা সদরে যে জেনারেল হাসপাতাল আছে সেই হাসপাতালে তাদের আসতে হয় এবং সেই আসার সময় কিন্তু এই সড়ক দিয়ে তাদের অনেক কষ্টে এবং ভোগান্তি নিয়ে কিন্তু আসলে এই হাসপাতালে তাদের চিকিৎসা নিতে হয়।
তো এতে সব মিলিয়ে মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালী সড়ক, শহরের হাটলক্ষ্মীগঞ্জ সড়ক সহ কয়েকটি সড়ক কিন্তু আসলে এই খনাখন্দে ভরা বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সবশেষ খবর। চৈতি। সুমিত সুমন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমিত সুমন। নেত্রকোনার কেন্দুয়া মদন সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরা এই সড়কে ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্ভোগের চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, সড়ক সংস্কার নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? চ্যুতি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দ্র যে পৌর শহর রয়েছে সেই পৌর শহরের একেবারে সদর থেকে কিন্তু মদন যে উপজেলা রয়েছে হাওড়া অঞ্চলে, সেই মদন উপজেলায় এই সড়কটি রয়েছে। তো এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। বিশেষ করে ঈদে বাড়ি ফেরা মানুষ যারা আছেন তাদেরকে কিন্তু এই ভাঙা এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আমি যাত্রীদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে গত প্রায় বছর ধরে কিন্তু এই যে খানাখন্দে ভরা সড়ক দিয়ে বিভিন্ন ছোট বড় যানবাহন এবং সাধারণ পথচারীদেরকে চলাচল করতে কিন্তু চরম দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। পাশাপাশি এই সড়কটি দিয়ে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেটের অন্তত 15 থেকে 20টি বাস চলাচল করে থাকে, দূরপাল্লার বাস। এসব বাস দিয়ে কিন্তু হাওড়া অঞ্চলের মদন, কালিয়াজুড়ি এবং আপনার আটপাড়া সহ বেশ কয়েকটি উপজেলার মানুষ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। তো এই যে ঈদে যারা বাড়ি ফিরেছিলেন ঈদ আনন্দ উপভোগ করার জন্য, তারা কিন্তু ঈদ আনন্দ উপভোগ করতে গিয়ে বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে তারা কিন্তু চরম ভোগান্তি সহ্য করতে হচ্ছেন। আমি কথা বলেছিলাম স্থানীয় যে উপজেলা প্রকৌশলী রয়েছেন, তারা আমাদেরকে বলেছেন যে এই সড়কটি মেরামতের জন্য তারা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তারা প্রস্তাবনা পাঠিয়েছেন। অর্থ বরাদ্দ এলেই তারা এই সড়কটির সংস্কার কাজে হাত দিবেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার যে কেন্দ্র পৌরসভা এবং কেন্দ্র মদন সড়কের যে দুর্ভোগ যাত্রীদের, সেই দুর্ভোগের সর্বশেষ পরিস্থিতি। জিয়াউর, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে 20 গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। প্লাবিত হয়ে গেছে হাজার হাজার মাছের ঘের, ফসলি জমি ও বাড়িঘর। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয়রা কি বলছেন? বাঁধ মেরামতে কোনো অগ্রগতি দেখছেন কিনা? চৈতি, দাঁড়িয়ে আছি বিছট মাধ্যমিক বিদ্যালয়ের যে ভাঙন এলাকা, তার কাছে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে এই দুরবস্থাটি চলছে ঈদের দিন থেকে দেশ টিভি এটি যথাযথভাবেই সম্প্রচার করে আসছে এবং এখানকার মানুষের দুঃখ, দুর্দশা এবং দুর্গতির যে চিত্র সেটি তুলে ধরছে বারবার। আর পেছনে আপনি দেখতে পাচ্ছেন প্লাবিত অঞ্চল, এই ঠিক পেছনটাতেই হচ্ছে এই যে ভাঙন, সেই ভাঙনটি 150 ফুট ভেঙে যাওয়ার পরে এটিকে রক্ষা করবার জন্য 1000 মিটার 1000 মিটার আয়তন ধরে এখানে সেটি হচ্ছে ইউ প্যাটার্নে একটি রিং বাঁধ তৈরি করা হচ্ছে। রিং বাঁধের 60 মিটার ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে এই কাজ এগিয়ে যাবে। সমস্যাটি দাঁড়িয়েছিল সেটি হচ্ছে শ্রমিকের অভাব। ঈদের ছুটিতে শ্রমিকের অভাবের কারণে কাজ যত দ্রুত এগিয়ে যাওয়া দরকার তত দ্রুত এগোয়নি। আর কৃষির যে ক্ষয়ক্ষতি, মৎস্যের যে ক্ষয়ক্ষতি, সেটি তারা আমাদেরকে এখনো জানাতে পারেনি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষতি ব্যাপক হয়েছে। আর একের পর এক আমরা তো জানিয়েছি যে সাংঘাতিকভাবে ক্ষতি হয়েছে, যে মানুষের যে মানবিক বিপর্যয় ঘটেছে, খাদ্য সংকট হয়েছে, সুপেয় পানির সংকট হয়েছে, অভাব দেখা দিয়েছে তীব্র। এই অবস্থায় আমরা যে সংবাদটি বারবার আনছিলাম, সেখানে এখন সরকারি বেসরকারি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এখানে একজন বেসরকারি উন্নয়ন সংগঠনের একজনকে পেয়েছি। তিনি ইতিমধ্যে এখানে কাজের ব্যাপারে এখানে সুপেয় পানি সহ কিছু তৎপরতা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কি আপনারা কাজ করবেন? আমরা ফ্রেন্ডশিপ এনজিও থেকে আমরা এলাকার মানুষের যে এখন খাওয়ার পানির যে অভাব, এই অভাবটা মেটানোর জন্য আমরা খাওয়ার পানির সরবরাহ করব এবং যে স্যানিটেশনের অভাবটা দেখা দিয়েছে, স্যানিটেশন আমরা ভাসমান ল্যাট্রিনের মাধ্যমে এখানে স্যানিটেশন ব্যবস্থাটা
বাস্তবায়ন করব। হ্যাঁ, যেমনটি শুনছিলাম চৈতি যে স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এখানে নারী শিশুরা তারা এখানে বাথরুম স্যানিটেশন কার্যক্রম সম্পূর্ণ ভেঙে পড়েছে, এখানে গোসল খাওয়া দাওয়া রান্নার কোনো ব্যবস্থা এখানে নাই। তো সেই ব্যবস্থাটি ইতিমধ্যে হওয়ার আমরা গতকাল পর্যন্ত দেশ টিভি যেটি সম্প্রচার করেছে সেই জায়গা থেকে সরকারি বেসরকারি তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। একটু পরেই আরো কয়েকটি প্রতিষ্ঠান তারা চলে এসেছে, তারা সেই কার্যক্রমই পরিচালনা করবে। এই ছিল সর্বশেষ চৈতি। সুমন, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুমন। চট্টগ্রামের লোহাগাড়ার চুন্টিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ 10 জন নিহত হয়। এই দুর্ঘটনায় যাত্রী ছিলেন দিলীপ মণ্ডল ও সাধনা রানী মণ্ডল। তারা দুজনেই নিহত হলেও বেঁচে যান তাদের 8 বছরের কন্যা আরাধ্য। তাদের সবার বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এই ঘটনায় স্থানীয়রা কি বলছেন জানাবেন। চৈতি, আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম কক্সবাজার শহরে সড়ক দুর্ঘটনায় নিহত সেই দিলীপ বিশ্বাসের গ্রামের বাড়িতে আমি রয়েছি, অর্থাৎ শৈলকুপার বোয়ালিয়া গ্রামে। এই গ্রামে কিন্তু একেবারে শোকের ছায়া নেমে এসেছে, অর্থাৎ একমাত্র সন্তানকে হারিয়ে দিলীপ বিশ্বাসের মা বাবা একেবারে বাকরুদ্ধ, অর্থাৎ পুরা গ্রাম জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত 2 এপ্রিল কিন্তু এই দিলীপ বিশ্বাস, সাধনা বিশ্বাস তার স্ত্রী এবং সাধনা বিশ্বাসের ভাই আশিস বিশ্বাস, তারা মোট 5 জন পরিবারের সদস্য কিন্তু কক্সবাজারে ঘোরার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেখানেই কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন এবং 2 জন, অর্থাৎ মেয়ে যে আরাধ্য বিশ্বাস এবং সাধনা বিশ্বাসের ভাইয়ের ছেলে দুর্জয় বিশ্বাস, তিনি এখনো হসপিটালে ভর্তি রয়েছেন। আসলে এই ঘটনায় কিন্তু পুরা যে গ্রাম জুড়েই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আসলে বাবা মার একমাত্র সন্তান ছিলেন দিলীপ বিশ্বাস এবং বৌমা সাধনা বিশ্বাসকে হারিয়ে কিন্তু বাবা মা একেবারে বাকরুদ্ধ, অর্থাৎ কান্নাও তারা করতে পারছেন না, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে এই ঘটনাটি একেবারে মর্মান্তিক একটি ঘটনা, অর্থাৎ আনন্দের জন্য ঈদের পরের যে ছুটি কাটানোর জন্য কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন দিলীপ বিশ্বাস সহ এবং তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা এবং সাধনা বিশ্বাসের ভাই এবং ভাইয়ের ছেলে, অর্থাৎ এই ঘটনায় কিন্তু এই চট্টগ্রাম এবং কক্সবাজার সড়কে দুর্ঘটনা ঘটে, যেখানে 10 জন মারা যায়। তার মধ্যে 2 জনের বাড়ি কিন্তু এই শৈলকুপা বোয়ালিয়া গ্রামে এবং একজনের বাড়ি যে সাধনার ভাই আশিস বিশ্বাস, তার বাড়ি কিন্তু কুষ্টিয়াতে, অর্থাৎ মোট 3 জন এই খুলনা বিভাগে অর্থাৎ কুষ্টিয়া এবং ঝিনাইদহ মিলে এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল অর্থাৎ আজকে ভোরে অর্থাৎ ভোর 5টার পরে কিন্তু দিলীপ বিশ্বাস এবং সাধনা বিশ্বাসের মরদেহ এই গ্রামে পৌঁছাইছে এবং এখন সৎকারের জন্য যে প্রস্তুতি সেটি চলছে এবং সৎকারের কার্যক্রম চলছে। তবে আমরা কুষ্টিয়ার যিনি মারা গেছেন সাধনা বিশ্বাসের ভাই আশিস বিশ্বাস, তার কিন্তু মরদেহ এখনো পৌঁছায়নি, যেটা 2টার পরে পৌঁছানোর কথা রয়েছে বলে আমরা জানি। এখন এই যে পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেটি জেনেছি যে এলাকাবাসীর সাথে কথা বলেছি, দিলীপ বিশ্বাস দীর্ঘদিন ধরে কিন্তু ঢাকার গাজীপুরে ছিলেন, অর্থাৎ একটি গার্মেন্টস কারখানায় কেমিস্ট হিসেবে কাজ করতেন। সেখান থেকেই কিন্তু ঢাকা থেকেই 2 তারিখে রাত 11 অর্থাৎ 1 তারিখে রাত 11টার সময় কিন্তু তারা কক্সবাজারের উদ্দেশ্যে তারা রওনা দেন একটি মাইক্রো যোগে এবং সেখানেই যাওয়ার পথেই কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু 3 জন নিহত হন এই কুষ্টিয়া এবং ঝিনাইদহ এবং তার মেয়ে এবং সাধনা বিশ্বাসের যে ভাইয়ের ছেলে, তারা কিন্তু এখনো হসপিটালে রয়েছেন, তাদের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। এই ছিল শৈলকুপার বোয়ালিয়া গ্রাম থেকে দিলীপ বিশ্বাসের বাসা থেকে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।